সাগরে সয়াবিন তেল ভাসিয়ে রেখে কৃত্রিম সংকট, টিসিবির পণ্য পেতে হাতাহাতি। রোজার দিন আমল ছাড়া 7টার সময় আসছি, এখন ওখানে পড়ে যাইতে যাচ্ছি আমি বাইরে। এভাবে কিভাবে আমি মালটা নেব? একজনকার মাঝখানে আর অন্যজন ঢুকে গেছে। আমি উনাকে বললাম, আপা আপনার এখানে সিরিয়াল নাই, আপনি বেরান। উনি বের হয় নাই। শেখ হাসিনা যেখানেই থাকুক বিচার হবেই, স্কাই নিউজকে ডক্টর ইউনূস। জুলাই আগস্ট বিক্ষোভের মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন। ইরানের 2 নাগরিকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার 2, গুলশানে বাড়ি তছনছে আটক 3। ঘুরে দাঁড়াচ্ছে পুলিশ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোকাবেলা করতে হচ্ছে নিত্য নতুন চ্যালেঞ্জ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: যুক্তরাষ্ট্রের নেতৃত্ব শান্তি আলোচনায় রাজি ইউক্রেন, ট্রাম্পকে জেলেনস্কির চিঠি। চাহিদার তুলনায় অতিরিক্ত আমদানি হওয়ার পরও বাজারে মিলছে না সয়াবিন তেল। রোজার আগে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কথা রাখেননি তারা। অভিযোগ উঠেছে, দাম বৃদ্ধির পাঁয়তারার বন্দরে খালাস না করে গভীর সমুদ্রে ভাসিয়ে রাখা হয়েছে তেল। বিষয়টি অনুসন্ধানে নেমেছে সরকারি একাধিক সংস্থা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। রমজান মাসে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে 3,89,000 মেট্রিক টন আমদানি হয়েছে। তারপরও বাজারে তেলের দেখা মিলছে না। গত সোমবার বাণিজ্য উপদেষ্টা অভিযোগ করেন, দাম বাড়ানোর পাইতারাই বড় 4টি আমদানিকারক বাজারে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। তারা হয়তো চাচ্ছে, যারা হচ্ছে নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা সেইটা ঘটতে দিতে চাই না। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। এনবিআরের তথ্য মতে জানুয়ারি মাসে 1,17,000 টন সয়াবিন তেল আমদানি হয়েছে, যা গত 6 বছরে মাসিক ভিত্তিতে সর্বোচ্চ। আর গত 2 সপ্তাহে টিকে গ্রুপ 43,000 টন, মেঘনা গ্রুপ 50,000 টন এবং সিটি গ্রুপ 26,000 টন সয়াবিন তেল আমদানি করেছে। এর বাইরে অন্যান্য কোম্পানি 11,000 টন সয়াবিন তেল আমদানি করেছে। এরপরও ক্রেতারা চাহিদা অনুযায়ী সয়াবিন তেল পাচ্ছেন না। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকারকে দেয়া কথা রাখেননি ব্যবসায়ীরা, ফলে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ব্যবসায়ীর সাথে মিটিংয়ের উদ্দেশ্য ছিল যাতে রমজানে মানুষ পণ্যটা সহজে পায়। সেদিন ওনারা প্রকাশ্যে কথা দিয়েছেন যে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে এখানে বাজারে সব সয়াবিন তেল অ্যাভেলেবেল থাকবে, কিন্তু বাস্তবে আজ পর্যন্ত এই ক্রাইসিসটা আছে। এটাকে আমরা বলতে পারি ওনারা কথা দিয়ে কথা রাখেননি। এদিকে অভিযোগ উঠেছে, আমদানি করা তেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভাসিয়ে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন গোডাউনেও বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ রয়েছে। সব মিলিয়ে তেল সংকটের কারণ অনুসন্ধানে 7 সদস্যের কমিটি করেছে ভোক্তা অধিদপ্তর। তাদের যে পুরনো যে ইল্ড প্র্যাকটিসগুলা, সেগুলাতে তারা পরিবর্তিত হয়ে গেছে, এটা মনে করা হলে এটা ভুল হবে। পুরা আমদানির পর্যায় থেকে আমাদের এই বিপণন পর্যন্ত কি কি কারণ জড়িত আছে এবং কি কি স্টেপগুলো আছে, সেখানে কোথায় কোথায় ডিসরাপশন আছে, এই ওরা যদি প্রতিবেদন দেয় তখন আমি ওটা দেখে যেটা সঠিক এটা আপনাদেরকে জানাতে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে উল্লেখ করে ব্যবসায়ীদের মনোভাব পরিবর্তনেরও তাগিদ দেন তিনি। ব্যবসায়িক সংস্কৃতি এরও আমূল পরিবর্তন দরকার। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। কেবলই দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে লাইন, নিম্ন আয় মধ্যবিত্ত মানুষের লাইন। রোজকার কয়েকটি খাবার পণ্যের জন্য সেই লাইন ভেঙে একদল মানুষের হুমড়ি খেয়ে পড়া। হুড়োহুড়ি থেকে এক পর্যায়ে হাতাহাতি, বিশৃঙ্খলা।
আজকের এই ঘটনা রংপুরে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য নিয়ে কেউ কেউ পেয়েছেন, খালি হাতে বাড়ি ফিরতেও হয়েছে অনেককে। এত মানুষের ভিড়ে কজনে আর পণ্য নিতে পারবে টিসিবির? রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদুল ও সহকর্মীদের সহায়তা ডেস্ক রিপোর্ট। টিসিবির ট্রাকের পেছন পেছন এভাবে চলতে থাকা, যদি কিছু পাওয়া যায়। রোজা রেখে সকাল থেকে অপেক্ষায় বহু মানুষ, কেবল একটু কম দামে পাওয়ার আশায়। রোজার দিন আমল ছাড়া 7টার সময় আসছি, এখন ওখানে পড়ে যাইতে যাচ্ছি আমি বাইরে। এভাবে কিভাবে আমি মালটা নেব? ঠেলি ঠুলি গাড়ি আসে সবাই বের করে দিলে, এখন পাবো কি পাবো না জানি না। এ দৃশ্য রংপুর মহানগরীর। সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, কেবলই লম্বা হয়েছে শত শত মানুষের লাইন। হঠাৎ করেই গোলযোগ। একজনকার মাঝখানে আরো অন্যজন ঢুকে গেছে। আমি উনাকে বললাম, আপা আপনার এখানে সিরিয়াল নাই, আপনি বেরান। উনি বের হয় নাই, উনাকে আমি ধাক্কা দিছি, উনি কিন্তু উল্টি পড়ে গেছে। পরে আমি আমার এই ব্যাগটা উল্টি পড়ে গেছে, ব্যাগটা আমি তুলে দাঁড়াইছি, উনি আমাকে ধরি স্পট করে ধরে মারলো। উনি আমাকে ধরে কিন্তু আগে মারলো, তখন আমি মারছি। সামান্য কিছু পণ্য কে কার আগে নিতে পারে, তাই হয়তো ভিড় ঠেলে একটু আগে যাওয়ার চেষ্টা। গাড়ি আসার পর থেকে লাইনচ্যুত হয়ে এখন আমার শেষ পর্যন্ত প্রথমের লোকগুলো লাস্টে পৌঁছেছি। দেওয়া শুরু করলে লাইন এমনি হয়ে যাবে। লাইন ভাঙে দিছে, লাইন ভাঙে দিয়ে আমরা একলা কি দাঁড়ায় লাভ আছে? কি আছে এই ট্রাকে? 590 টাকায় 2 লিটার তেল, 2 কেজি ছোলা, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি আর আধা কেজি খেজুর। 8টা থেকে এখানে 12:30 বাজে, এখন আসলো গাড়ি, কিন্তু এই লাইনের যে লোক সব পিছিয়ে চলে গেছে, বাইরের লোক আসিয়া লাইনে ঢুকে গেছে। এই 30 জনের মতো লোক আমার সামনে চলে আসছে। ডিলারের কর্মচারী জানান, দিনে 400 জনের মধ্যে এই পণ্য বিক্রির কথা রয়েছে, কিন্তু মানুষের অস্বাভাবিক চাপে হিমশিম অবস্থা তাদের। 400 জনের মাল, সয়াবিন তেল, মুসুর ডাল, বুট, তারপরে খেজুর আর হলো চিনি। গাইবান্ধাতেও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। পৌরসভার 27টি পয়েন্টে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য নেন অনেকে। গাজীপুর, লক্ষ্মীপুর, নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থানে বুধবার থেকে শুরু হয়েছে ট্রাকের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি। দেশের সবখানেই এই দীর্ঘ লাইন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কিছু মানুষের কষ্ট হলেও নিত্যপণ্যের দাম আগের থেকে বাড়েনি। বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, তবে জিনিসপত্রের দাম আরও কমার প্রয়োজন। সার্বিকভাবে অর্থনীতি একেবারে খুব খারাপ বিষয় না। একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু বন্ধ হতে, কিছু সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি, সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে, পড়ে যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। আর সেকেন্ড হলো নূতন এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটু কম হচ্ছে, যেটা আমরা এখানে বলতে ইমিডিয়েটলি ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রেস এগুলো যে করে, আর ব্যবসা বাণিজ্যটা আমরা চেষ্টা করছি। কারণ আদালতে হাজির হোক বা না হোক, গুম খুন সহ জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত সবাই বিচারের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লির সঙ্গে যোগাযোগ ও আইনি প্রক্রিয়ার কথা তুলে ধরেন। সাক্ষাৎকারে গণ অভ্যুত্থানে নিহতদের বিচার প্রক্রিয়া, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি ও রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। টার্গেট ব্যক্তিকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে হাত পা বেঁধে অপহরণের পর গুম, আয়নাঘরে বন্দি করে নির্যাতন। গুম সংক্রান্ত কমিশনের তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত গেল 15 বছরে 1,500-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। অভিযোগ রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এসব গুম খুনের ঘটনা ঘটত। এখন প্রশ্ন, জড়িত সবাই কি বিচারের মুখোমুখি হবে কিনা?
ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের এমন প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আদালতে হাজির হোক বা না হোক, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তার সঙ্গে জড়িত সবাই বিচারের মুখোমুখি হবেন। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. It will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her. Her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. স্পষ্ট করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া। So we'll be asking, already asked India to hand over Hasina to Bangladesh. No official response, but we are waiting for that. Legally, they are required to send her to Bangladesh. I think it's international law will guide that. জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। We are trying. We cannot guarantee because we are a short-lived government because legal process is very slow. গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও এখনও প্রশাসন ব্যবস্থায় অনেকে রয়েছেন, তাদের নিয়েও প্রশ্নের উত্তর দেন তিনি। Everybody was involved in it. Whole government was involved in it. So you cannot distinguish who is really enthusiastically doing it. So we are identifying, we're letting them go through the process. Some will get punished, some will still be under the process, some will still be untraceable. সাক্ষাৎকারে উঠে আসে শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি। So whether we can bring back a UK citizen for trial in Bangladesh, and so those are issues I'm not very clear about. এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়েও মতামত জানান প্রধান উপদেষ্টা। We have contacts with them because there's a new inflow of Rohingyas coming to Bangladesh. So we had to deal with their army on the border. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশে জুলাই আগস্টে বিপ্লবের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করছে জাতিসংঘ। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক 2024 সালে জুলাই ও আগস্টে বাংলাদেশে সংঘটিত বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার এবং মানবাধিকার সংস্কারের লক্ষ্যে প্রাপ্ত ফলাফল এবং সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র এবং নাগরিক সমাজের সাথে আলোচনা শুরু হয়। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। জুলাই আগস্ট গণহত্যা বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান যুক্তরাষ্ট্রের সাবেক 2 রাষ্ট্রদূত। ট্রাইব্যুনালের বিষয়ে প্রোপাগান্ডা প্রতিরোধে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তারা। সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লোভেসের সাথে বৈঠক শেষে একথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। বুধবার সকাল 11টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লোভিস। এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের গণহত্যার বিচারে সহযোগিতা করার কথা জানিয়েছেন সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূত। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। এই বিচারের ব্যাপারে যে সমস্ত ডিসইনফরমেশন ছড়ানো হয় সেই ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। বাইরে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়, তারা যেহেতু এগুলো নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা আছে তাদের কাজ করার, সুতরাং তারা বলেছেন এই বিষয়গুলোর ব্যাপারেও তারা আমাদেরকে সাহায্য করতে পারেন। এদিন জুলাই আগস্টে আন্দোলনের সময় গাজীপুরের কলেজ ছাত্র হৃদয় হত্যার অভিযোগে সাবেক ওসি ও ডিবি পরিদর্শক সহ 5 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 1 দিনের অনুমতি চেয়েছি। আগামী 11ই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এদিকে দ্রুতই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আবারও জানালেন চিফ প্রসিকিউটর। দিনরাত কাজ চলছে, ইনশাআল্লাহ কারোর মধ্যে কোনো গাফিলতি নেই। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই
বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। বিএসবিআর আয়োজিত আলোচনা সভা, যেখানে আলোচনা হয় বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ নিয়ে। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না এমন কথা গ্রহণযোগ্য নয়। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, বিচারিক প্রক্রিয়া চলতে আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনও হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে, এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট চরিত্রের মতো। আমরা এটা বলছি, আমরা এটা করবো, এটার আগে ওইটা হবে, এগুলো তো হবে যেখানে ঐক্যমত হলে ভালো। ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কিচেন ক্যাবিনেট আছে। সরকার যারা চালাচ্ছে নেপথ্যের লোকেরা, তারা বড় বিরোধী। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী বসুন্ধরায় 2 ইরানি নাগরিকের উপর হামলার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বাংলাদেশে ঘুরতে আসা ওই দাদা নাতির উপর হামলার সাথে কারো কয়েকজন জড়িত। সেই সন্দেহভাজনদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আদিত্য মনির রিপোর্ট। গেল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যায় ইরান থেকে বাংলাদেশ ঘুরতে আসা মোহাম্মদ আহমেদ এবং তার নাতি মেহেদি। দালালের খপ্পরে পড়ে এক পর্যায়ে নিজেরাই প্রতারক সন্দেহে গণপিটুনির শিকার হন। পরে পুলিশ ইরানি নাগরিকদের উদ্ধার করলেও খোয়া গেছে তাদের অর্থ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বহনকারী গাড়িও। এ ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করার পর 2 জনকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে আমরা একটা মামলা রুজু করেছি। মামলা রুজুর পরিপ্রেক্ষিতে এই ঘটনার সহিত সংশ্লিষ্ট 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আরও যারা এই মামলার ঘটনার সহিত সংশ্লিষ্ট আছে বা ঘটনার সহিত জড়িত, তাদের গ্রেফতারের চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের পাশাপাশি কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ফুটেজ কালেকশন করেছি, আমরা সবকিছু আমাদেরই আসছে। এটা তো আসলে আমাদের তদন্তাধীন বিষয়। চুরি, ছিনতাই ও মব জাস্টিসের মতো ঘটনাগুলোর বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানায় পুলিশ। এটাই সেই গাড়ি যে গাড়িতে ইরানি 2 নাগরিক বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়েছিলেন একটি মানি এক্সচেঞ্জের অফিসে, এবং সেখানে মানি এক্সচেঞ্জ করতে গিয়ে উন্মুক্ত জনতা তাদেরকে ছিনতাইকারী সন্দেহ করে, তাদেরকে এমনও সন্দেহ করে যে তারা শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন, এবং তারপর গাড়িটি ভাঙচুর করে তাদের কাছে থাকা $900 ছিনতাই করে নিয়ে যায়, তাদেরকে আহত করে এবং একই সঙ্গে গাড়িটিও বিপর্যস্ত করে দেয়। সেই গাড়িটি এখন আছে পুলিশের হেফাজতে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ভাটারা, ঢাকা। গাজীপুরের পর এবার রাজধানী গুলশানে তল্লাশি নামে একটি বাসায় চালানো হয় ভাঙচুর ও লুটপাট। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বাধাহীনভাবে ছাত্র জনতা নাম ব্যবহার করা দলটি এমন ঘটনার জন্ম দিয়েছে। তবে জড়িত অভিযোগে গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অজ্ঞাত আরও 15 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপরাধ বিশ্লেষকের মতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখনই মব জাস্টিসের মতো ঘটনা ঘটে। দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের প্রয়াত নেতা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম লোকজন নিয়ে একটি ফ্ল্যাটে অবস্থান করছেন। এমন ধোঁয়া তুলে গুলশানের এই বাসায় হামলে পড়ে 20 থেকে 25 জন। সেখানে তারা নিজেদের ছাত্র জনতা পরিচয় দেয়। অভিযোগ পাওয়া গেছে তারা ওই ফ্ল্যাটে তছনছ আর ভাঙচুরের পর লুটপাটও চালায়। সে সময় ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, হামলার নেতৃত্বে থাকা শাকিল খন্দকার নিজেকে চালক দলের সভাপতি পরিচয় দেন।
এই ঘটনায় গ্রেফতার করা হয় শাকিল খন্দকার, জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদকে। শাকিল খন্দকার আর জুয়েল খন্দকার সম্পর্কে বাবা ছেলে। ওই ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা আছে তাদেরকে আটক করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। যদি কেউ নিজে আইন হাতে তুলে নেয় তবে আমরা সেটা কঠোর দমন করব। ঘটনার দিন দুপুরেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোনোভাবেই সহ্য করা হবে না মব জাস্টিস। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। অপরাধ বিশেষজ্ঞ বলছেন নিজের হাতে আইন তুলে নেয়ার ঘটনা উদ্বেগজনক। কোনো ধরনের গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বাস্তবতা বা পরিস্থিতি যখন ঘটতে থাকে কোনো একটি সমাজে, সেখানে আইন প্রয়োগ করার মতো বাস্তবতা প্রেক্ষাপটগুলো কিন্তু অনুশীলন করা বা চর্চা করা খুব কঠিন বাস্তবতা বা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। দ্রুত এই ধরনের ঘটনার অবসান হওয়া উচিত বলে মনে করেন সবাই। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 5 আগস্ট পরবর্তী অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে পুলিশ। আতঙ্ক কাটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিত্য নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ করছে এই বাহিনীর সদস্যরা। একই সাথে রাজধানী ক্ষতিগ্রস্ত থানা আর স্থাপনাগুলো সংস্কার করার কারণে সেবায়ও এসেছে গতি। কর্মকর্তারা বলছেন আবারও ঘুরে দাঁড়িয়েছে পুলিশ। সরেজমিন প্রতিবেদন জানাচ্ছেন দীপু শিকদার। ঢাকার মোহাম্মদপুর থানা। গণ অভ্যুত্থানের সময়ে আগুনে ও হামলায় বিধ্বস্ত এই থানা ভবনটি পুরোপুরি সংস্কার করা হয়েছে। থানার কাজও চলছে পুরোদমে। সবাই কাজেও যোগ দিয়েছেন। পুলিশ সদস্যরা চালাচ্ছেন নিয়মিত অভিযান। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা 428 জন অপরাধীকে কোর্টে প্রেরণ করছে মোহাম্মদপুর থানা পুলিশ একাই। একইভাবে সংস্কার করা হয়েছে মিরপুর, উত্তরা পূর্ব সহ ঢাকার ক্ষতিগ্রস্ত প্রায় সব থানা ভবন। হয়ে উঠেছে কর্মচঞ্চল। লোকেশন বলেন। জিটির জন্য একটা ফোন হারিয়েছিল, সেটার জন্য আমি এসেছিলাম। তো ওনাদের সার্ভিস আমাকে মুগ্ধ করেছে। আমাদের অবস্থান থেকে তাদের সেবা দেওয়ার চেষ্টা করতেছি। সরকারি হিসেবে সে সময় হামলা ও আগুনে নিহত হন পুলিশের 44 জন সদস্য। সারা দেশে 460টি থানা স্থাপনায় আগুন আর ভাঙচুরের ঘটনা ঘটে। এখন প্রায় সবগুলো স্থাপনাই সংস্কারের পর কর্মচঞ্চল। থানা পুলিশের কাজের গতিও আগের থেকে অনেক গুণ বেড়েছে অভিযানের সংখ্যাও। সেবার মান নিয়েও সন্তুষ্টি জানালেন অনেকে। আগে যেরকম আমরা কোনো অভিযোগ করলে ওটা আসলে একটু লেট হইতো, তাকে পাইতাম না। বর্তমানে বলার সাথে সাথে হচ্ছে কেউ না কেউ থাকুক, তারা কাজটা রিঅ্যাকশন করতেছে। একটা ব্যাংকের জিডি করতে ওইখানে আমি ফর্ম ফিল আপ করছি। আসার পরে বললো যে একটা ডকুমেন্ট ব্যাংকে দিলাম, ব্যাংকে আসলাম, আমার কাজটা হয়ে গেছে। মিরপুর বিভাগের ডিসির কথা ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে থানা পুলিশ। এদিকে তেজগাঁও বিভাগের ডিসিও জানালেন পরিস্থিতির উন্নতির কথা। প্রত্যেকটা থানায় ফাংশনাল। দিনের বেলায় চেকপোস্ট হয়, রাতের বেলা আমাদের চেকপোস্টগুলো হয়। আমাদের অভিযানগুলো চলতে থাকে। নিয়মিত মামলার আসামি আমরা গ্রেপ্তার করি। এছাড়া আমাদের ওয়ারেন্ট তামিল করা হয়। আগে টহল টিম একটু কম ছিল, সেটি বাড়ানো হয়েছে। ফুড পেট্রোল কম ছিল, সেটি বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেমন রয়েছে তার চেয়ে আরও বেটার হবে। চুরি, ডাকাতি আর ছিনতাই রোধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে এখন। নাগরিকরা অবশ্য এ নিয়ে ক্ষুব্ধ হলেও পরিস্থিতি ভালোর দিকে যাবে বলে আশা তাদের। সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে চাই পুলিশের অনেকটা চেঞ্জ। ডিএমপি বলছে দ্রুত সময়ের মধ্যে যেসব সংকট আছে তা কেটে যাবে, আরও গতি বাড়বে পুলিশের কাজে। সেজন্য সাধারণ মানুষের সহযোগিতা দরকার। স্থাপনাগুলোতে থেকে পুলিশ যে তাদের নিয়মিত কার্যক্রম, সাপ্তাহিক কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ্মা সেতু জমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ, 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে।
বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়নে দেশের শ্রম আইনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম মন্ত্রণালয় ও বাংলাদেশে কর্মরত আইএলও কর্মকর্তাদের সাথে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা শ্রমিকদের জন্য বীমা সুবিধা ও স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিতেরও নির্দেশনা দেন। আগামী 10 থেকে 20 মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় হতে যাওয়া আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর 353তম অধিবেশনকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠকটি করলেন ডক্টর ইউনূস। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল আইএলওর এবারে অধিবেশনে যোগ দেবে। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান নতুন উপদেষ্টা অধ্যাপক CR আবরার। শপথ নিয়ে মন্ত্রণালয়ে গিয়ে দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। মেহেদী হাসান রিপোর্ট। বুধবার বেলা 11টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারকে শপথ পড়ান। সে সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, 3 বাহিনী প্রধান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শপথ গ্রহণ শেষে বঙ্গভবন থেকে সরাসরি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে চলে আসেন নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক CR আবরার। তাকে বরণ করে নেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এরপর এ মন্ত্রণালয়ের সদ্যবিদায়ী উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে সাথে নিয়েই গণমাধ্যমের মুখোমুখি নতুন উপদেষ্টা জানালেন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় নিয়ে নিজের স্বপ্নের কথা। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। তবে এত বড় স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় সময় হয়তো পাবেন না, এমন বাস্তবতা মেনেই কাজ করতে চান এই শিক্ষাবিদ। আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। এটা হয়তো একদিনে হবে না, 1 বছরে হবে না, 5 বছরে হবে না। অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়। যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র হয়তো আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে খ্যাতি রয়েছে অধ্যাপক CR আবরারের। আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেয়া। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পাবনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই উপজেলা জামায়াতের আমির সহ 4 নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত 4 নেতাকে কারণ দর্শানোর নোটিশ করেছে বিএনপি। যদিও অভিযুক্ত বিএনপি নেতারা একে ষড়যন্ত্র বলে দাবি করেছেন, আর ঘটনা জানার পর জেলা প্রশাসকও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কক্ষে বসে আছেন জামাতের 4 নেতা। এ সময় বিএনপি নেতা মজিবর খাঁ তার দলবল নিয়ে এসে হামলা করেন জামায়াতের ওই 4 নেতার উপরে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল 3:30টার দিকে জামায়াতের 4 নেতা সুজানগর ইউএনওর অফিসে যান। ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামায়াত নেতারা অফিসে বসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন এসে জামায়াতের ওই 4 নেতাকে এলো পাতারি কিল ঘুষি মারতে থাকেন। এতে জামায়াত নেতারা গুরুতর আহত হন। তারা ইউনুস মহোদয়ের সঙ্গে রূঢ় আচরণ করে বের হয়ে আসে। কিছুক্ষণ পরেই 8-10 মিনিট পরেই তারা আবার সেখানে সদরদপ্তরে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদেরকে আক্রমণ করে বসে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার ধিক্কার জানাই। এর সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতীদের বিচার আমি দাবি করছি। এই টেররদেরকে দমনের জন্য কি পদক্ষেপ নেন সেটি আমরা দেখব। এদিকে ঘটনাটি পুরোপুরি ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত বিএনপি নেতা মজিবর খাঁ। বালুর বিষয় তো গেছি, এটা জলার বিষয়। সেখানে আমরা এই জামাতের লোকজন ষড়যন্ত্র করে আমার বিভিন্ন মিডিয়ায় আমাকে হেস্তা করার জন্য আমার করতেছে। এ ঘটনায় ওই 4 নেতাকে কারণ দর্শানোর নোটিশ করেছে বিএনপি, আর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা এটা তদন্তে পাঠিয়েছি। যদি বিএনপির কোনো নেতা কর্মী এই ঘটনার সাথে জড়িত থাকে অবশ্যই স্টেট সাংগঠনিক ব্যবস্থা নিব। যেহেতু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘটনাটি ঘটেছে, এ বিষয়ে
বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর ব্যাংক হিসাবে 288 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। দেশের অন্যতম আলোচিত পদ্মা সেতু দুর্নীতি, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পদত্যাগ করেন সে সময়ের যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। গ্রেপ্তারের পাশাপাশি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল ওই সময়ের সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। এবার সেই পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের 23টি চেকের জালিয়াতির মাধ্যমে সরকারি 9 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমথ রঞ্জন ঘটক সহ বেনিফিশিয়ারিদের মোট 23 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী সাবেক পৌর মেয়র হাসিনা গাজীর 33 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 11টি ব্যাংক হিসেবে প্রায় 300 কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ মিলেছে। গোলাম দস্তগীর গাজী এবং হাসিনা গাজী আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। 7 দিনের আলটিমেটাম, এর মধ্যে ছেড়ে দিতে হবে গাবতলী বেড়িবাঁধ এলাকার সব অবৈধ দখল। বুধবার সকালে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। প্রশাসক জানান, দখলমুক্ত করার পর জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেয়া হবে, তবে বিনা নোটিশে উচ্ছেদের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দীর্ঘদিন পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির এই উচ্ছেদ অভিযান নোটিশ না দেয়ায় শুরুতেই তোপের মুখে পড়েন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এর মধ্যেই গুড়িয়ে দেয়া হয় 25টি দোকান। গাবতলী থেকে বিজিবি মার্কেট পর্যন্ত জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইট, বালি, সিমেন্ট, রড ও পাথরের গদিঘর। মাস শেষে ভাড়া দেওয়ার পরও বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ জানান দোকানিরা। বলেন, ইজারাদারদের টাকা দিয়েও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। স্যার, আমাদের 1 ঘন্টা টাইম দেন, আমরা মালগুলো সরাই। যদি না সরাইতাম তাহলে আপনারা ভাঙিয়ে দিতেন। কিচ্ছু কয় নাই, কইলে তো আমরা সরাই হালাইতাম। 1 লাখ টাকার মাল সামানা নতুন একটা প্রতিষ্ঠান দিচ্ছি, প্রায় 6-7 লাখ টাকা খরচ করে। স্যার, আমার একটা খাবার হোটেল ছিল, আমার চাচার মোবাইল ফ্ল্যাক্সের দোকান ছিল, মোবাইল ছিল, প্রায় কমসে কম 1.5 লক্ষ টাকার মোবাইলে লুটপাট হয়ে গেছে এখান থেকে। আমাদের কথা হইলো, তোমরা আমাদের জানাও বা 1 ঘন্টা সময় দাও, 1 সেকেন্ড সময় দিলা না। সিটি কর্পোরেশন বলছে, হাট ইজারা দিয়ে এমন গদিঘর চালানো আইনসিদ্ধ নয়। তার উপর ফেব্রুয়ারির 28 তারিখেই শেষ হয়ে গেছে ইজারার মেয়াদ। এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে, সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই। গাবতলী হাট এলাকায় 30 একর ও পুরো বেড়িবাঁধ এলাকায় 150 একর জায়গা অবৈধ দখলে আছে। সেটিকে উদ্ধার করে কাজে লাগাতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নদী দূষণ ও দখলকারীদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক করে এই আবেদন তুলে ধরে সংগঠনটি। পরে সংগঠনের সভাপতি আইনজীবী মঞ্জিল মুর্শিদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে দখল ও দূষণকারীদের নির্বাচন অযোগ্য করা হলে নদী দূষণ অনেকটা কমবে। নির্বাচন কমিশন এই দাবির সাথে একমত হয়েছে জানিয়ে তিনি বলেন, আইন সংশোধনের জন্য ইসি সরকারকে লিখিতভাবে জানাবে। নির্বাচন কমিশন কাছে আবেদন জানিয়েছি যে ওনারা আইনের বিধানটা করলে এই জায়গাটায় যারা নির্বাচন করতে চায় প্রভাবশালী বা আপনার অর্থশালী, তারা তখন নদী দখল এবং দূষণ করা থেকে বিরত থাকবে, যার মাধ্যমে আমাদের দেশের পরিবেশের উন্নতি হবে। ইফতার আয়োজনে মুখরোচক খাবারের পাশাপাশি রোজাদারদের বাড়তি মনোযোগ পুষ্টিতে।
স্বাস্থ্যবান বিবেচনায় নিয়ে ইফতার কিনতে নগরবাসী ভিড় করছেন বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি। এখানে বিভিন্ন সড়কে ইফতারের পসরা সাজিয়েছেন দোকানিরা। আছে এলাকা ভেদে ঐতিহ্যবাহী খাবারের হাকডাক। দুপুর থেকেই জমে ওঠে ইফতার বাজার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন পছন্দের খাবারের সন্ধানে। বাসায়ও তৈরি করা হয়, তারপরেও বাইরের এক দুইটা আইটেম নিলে বাচ্চারা একটু খুশি মনে খায়। আনন্দময় একটা দিন, সবার সাথে বসে ইফতার করার একটা আনন্দ। আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে এখন, তাই না, যে আমরা রমজানে ইফতারটা একটু স্পেশাল করে তৈরি করা। যেই খাবারগুলো হচ্ছে মুখরোচক, ওগুলোর প্রতি তো মানুষের একটা আকর্ষণ থাকে। দোকানগুলোতে রয়েছে টার্কিশ এবং সৌদি কাবাবও। চিকেন আস্ত রোস্ট আছে, তারপরে বিফ শিক, তারপরে চিকেন রেশমি, চিকেন তান্দুরি, চিকেন হারিলি, বিফ বটি, বিফ শিক, বিফ শিশ কাবাব, কিছু টার্কিশ কাবাবও রেখেছি আমরা পাশাপাশি। আমরা অ্যারাবিক কাবাবগুলো বেশি সার্ভ করতেছি। জিলাপি, হালিম, বিরিয়ানি, তেহারি কিনতেও ভিড় এসব দোকানে। শুধু জিলাপির আইটেমটার জন্য আকর্ষণ, আর বাকিগুলো আমি বাসায় তৈরি করি। জিলাপিগুলো খুবই স্পেশাল, আমাদের এখানে অনেক চলে। গুণগত মান নিয়ে তেমন অভিযোগ না থাকলেও দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এখান থেকে অনেকবার কিনা হয়েছে, হ্যাঁ ভালোই। দামটা একটু বেশি আমাদের জন্য, কারণ আমরা সাধারণ রেগুলার যে প্রাইস সেম প্রাইসে রাখছি, রমজান উপলক্ষে নতুন করে দাম বাড়ানো হয় নাই। তবে এত সব আয়োজনে বাইরের খাবারে ভরসা থাকলেও পানি চাহিদা মেটাতে স্বাদের শরবত তৈরি হয় ঘরেই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাগরে সয়াবিন তেল ভাসিয়ে রেখে কৃত্রিম সংকট, পিসিবির পণ্য পেতে হাতাহাতি। শেখ হাসিনা যেখানেই থাকুক বিচার হবে, স্কাই নিউজকে ডক্টর ইউনুস। জুলাই আগস্ট বিক্ষোভের মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন। ইরানের 2 নাগরিকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার 2, গুলশানে বাড়ি তছনছে আটক 3। ঘুরে দাঁড়াচ্ছে পুলিশ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোকাবেলা করতে হচ্ছে নিত্য নতুন চ্যালেঞ্জ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।